জানো একাধিক এরকম কেস ভারতবর্ষের হিউম্যান ডিপার্টমেন্টসের কাছে আছে, হিউম্যান রাইটস ডিপার্টমেন্টের কাছে আছে, যে বায়োমেট্রিকে মিল না পাওয়ার জন্যে সে সরকারি অনুদান পাচ্ছে না। সে যেহেতু অত্যন্ত পরিশ্রম করেন একজন ভদ্রমহিলা, তার হাতের এই আঙুলের যে আমাদের ছাপগুলো সেটা পরিবর্তিত হয়ে গেছে। শুভেন্দু অধিকারীর বক্তব্যের উত্তর দেওয়াটা আমার শিক্ষাগত যোগ্যতা এবং রুচিতে বাধে। সেখানে দাঁড়িয়ে ভারত সরকার তার অগ্রাধিকারগুলো নিয়ে বড্ড কনফিউজ হয়ে রয়েছে এবং 2024 সালে নির্বাচনে নরেন্দ্র মোদীর আবকি বার 400 পার লক্ষ্য ফেল হওয়ার পর থেকে ভারতবর্ষের ইনস্টিটিউটগুলোকে ধ্বংস করবার এক দুরূপনীয় উদ্যোগ দেখা যাচ্ছে। না হলে 5 মাসে কোনো পার্টিকুলিতে মহারাষ্ট্রে 40 লাখের বেশি ভোটার অ্যাড হতে পারে না। সেখানে কেউ এসআইআর এর দাবি করছে না। মানে কয়লাচোরকে যদি অঘোষিত নাম্বার 2 না করত, সেখানে যদি শুভেন্দু অধিকারীকে অঘোষিত নাম্বার 2 করত, শুভেন্দু অধিকারী দল ত্যাগ করত। শুভেন্দু অধিকারী এমন একটা কার্টুন চরিত্র, বিশ্ব যোগ দিবসে সবার সামনে দাঁড়িয়ে আর মোড়া আসন করছে। অনুব্রত মণ্ডল বেলে বাইরে রয়েছে। এসএসসি মামলায় পার্থ চ্যাটার্জি এবং তার বান্ধবী বাদ দিয়ে প্রায় সবাই বেল পেয়ে গেছে। আমার বক্তব্য, যারা আইনজ্ঞ কাম রাজনীতিবিদ, তারা হয় আইনটা ঠিকঠাক জানেন না বলে মিডিয়ার সামনে মিথ্যে কথা মানে ভুল বলেন, অথবা আইন জেনেও মানুষকে ভুল প্রভাবিত করবার জন্য, ভুল প্রমাণিত করবার জন্য, ভুল পথে চালিত করবার জন্য মিডিয়ার সামনে ভুল কথা বলে। 100 টাকা রয়েছে, তুমি 100 টাকা দিয়ে হয় মোচ্ছব করতে পারো অথবা সরকারি কাজ করতে পারো। দুর্ভাগ্যবশত যখন বাজেট সেশনটা হলো, সেই বাজেট সেশনে এগুলো নিয়ে আমরা কেউ আলোচনা করতে, আমরা তো নেই। ইনক্রিমেন্ট বাড়াবে, হয় তোমার প্রমোশন দেবে অথবা তোমাকে ডিমোশন দেবে। আমার বক্তব্য, গত 13 বছর 14 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় করলেনটাই। সিদ্ধান্ত নিই যে যে পুজো রাজনীতিকরণ হচ্ছে, 1,10,000 টাকা অনুদান নিচ্ছে, আমি সেই পুজোতে অঞ্জলি দেব না, দরকার হলে ভারত সেবাশ্রমে গিয়ে অঞ্জলি দেবো। নিয়ে যখন রাজ্য রাজনীতি উত্তাল, তখন ডকুমেন্টেশনের পাশাপাশি কিন্তু আরেকটা তথ্য সামনে আসছে, যেখানে বলা হচ্ছে যে ভোটার আই কার্ডের যে ছবি, সেই ছবির সঙ্গে সম্পূর্ণভাবে মুখের অবয়ব মিলিয়ে দেখা হবে যে সে বৈধ কি অবৈধ। এটা খুব একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছো। দেখবে সোশ্যাল মিডিয়াতে একটা মিম চলে যে ঐশ্বরিয়া রাইয়েরও যদি সোশ্যাল মিডিয়ার ছবি বা ইনস্টাগ্রামের ছবি এবং তার আধার বা ভোটার আইডি কার্ডের ছবি মিলিয়ে দেখা হয়, কোনোটার ভেতর মিল পাওয়া যাবে না। আমি তোমাকে, ঐশ্বরিয়া রাই তো বিশ্বসুন্দরী অভিনেত্রী মানুষ, তাকে নিয়ে আলোচনা করার থেকে আমি বরঞ্চ আমার ছবি দেখাই। আমি একটু ক্যামেরাম্যানকে আমার ভোটার আই কার্ডের ছবিটা দেখাবার কথা বলছি। আগেই বলে রাখছি, আমি কিন্তু অত্যন্ত বৈধ ভোটার এবং নির্বাচন কমিশন দ্বারা আমার সবকটা নথি যাচাই হয়েছিল এবং 2021 সালে আমি জাতীয় কংগ্রেসের বিধানসভায় প্রার্থী ছিলাম, বিধাননগর বিধানসভা থেকে। অন্তত আমার নামটা এসআইআরে বাদ যাবে না আশা করি। তো যাই হোক, এটি হচ্ছে আমার ফটো এবং আমি এখন কীরকম দেখতে এইখানে দেখা যাচ্ছে। আপনারা বলুন আপনারা কোনো মিল পাচ্ছেন কি না। গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেছে। 2025 সালে দাঁড়িয়ে আমি যখন 18 বছরের ছিলাম তখন আমাকে যেরকম দেখতে ছিল, এখন আমাকে তারপর অনেকটাই আলাদা দেখতে হয়েছে। আমাদের যেগুলো স্কাল স্ট্রাকচার বলে বা জ লাইন বলে, এগুলো চেঞ্জ হয়ে যায়। এটা খুব স্বাভাবিক। সেকেন্ডলি, মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে যে ইনফ্রাস্ট্রাকচারের মাধ্যমে এই ছবিগুলো তোলা হয় বা তোলা হতো বা তোলা হয়ে আসছে, সেগুলোর ভেতর আকাশ পাতাল পার্থক্য। এবার আমি তোমাকে একটা প্রশ্ন করি, এই প্রশ্নগুলোকে যাতে না সমস্যা তৈরি করে, সেই কারণেই দরকার ছিল সেন্সাসটা আগে করার। তোমার তো আগে তো তুমি অ আ ক খ শিখবে, তারপর মাধ্যমিক দেবে, তারপর উচ্চ মাধ্যমিক দেবে, তবে না গ্র্যাজুয়েশন দেবে। তুমি কোনো কিছু করলে না, হঠাৎ করে নির্বাচনী রোল তুমি এডিট করা স্টার্ট করে দিলে, যেখানে একাধিক টেকনিক্যাল কারণ থাকতে পারে। আমি তোমায় অন্য একটা প্রশ্ন করছি। UIDAI যেটা আধার ডেটাবেস, সেখানে চোখের মনি এবং থাম্বের মাধ্যমে অথেন্টিকেশন করা হয়। যে অথেন্টিকেশন তুমি আবার জমি বিক্রি থেকে শুরু করে
একটা নতুন সিম নেবার ক্ষেত্রে ওই যে তুমি একটা টিপ ছাপ দাও, তাতে দেখা হয়। ধরে নাও দুর্ঘটনায় তোমার আঙুল কাটা গেছে, সম্ভব কি সম্ভব নয়? দুর্ঘটনা দুটো হাত কাটা গেছে, সম্ভব কি সম্ভব নয়? হাত কাটা গেছে মানে তো তুমি নাগরিক নও তাও না, তোমাকে আমি অথেন্টিকেট করবো কি করে? তুমি অন্ধ হয়ে গেছো, চোখের মনি নেই, কিভাবে আমি তোমাকে ভ্যালিডেট করব? এই জায়গাগুলোতে নিশ্চয়ই ইন্টেন্সিভ রিভিউ দরকার। রিভিউ করে একটা মানুষের সঙ্গে ঘটা যে কোনো দুর্ঘটনা, তোমরা জানো একাধিক এরকম কেস ভারতবর্ষের হিউম্যান ডিপার্টমেন্টসের কাছে আছে, হিউম্যান রাইটস ডিপার্টমেন্টের কাছে আছে, যে বায়োমেট্রিকে মিল না পাওয়ার জন্যে সে সরকারি অনুদান পাচ্ছে না। সে যেহেতু অত্যন্ত পরিশ্রম করেন একজন ভদ্রমহিলা, তার হাতের এই আঙুলের যে আমাদের ছাপগুলো সেটা পরিবর্তিত হয়ে গেছে, সে ভর্তুকি পাচ্ছে না, এবং এই কেসগুলো পেন্ডিং। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমি এগুলোকে গুরুত্ব না দিয়ে, দেখো দিনের শেষে ভারতবর্ষ কিন্তু কল্যাণকর রাষ্ট্র, সেখানে রাষ্ট্রের প্রাথমিক দায়িত্ব নাগরিকদের জীবনটা সুরাহা করা, নাগরিকদের জীবনের স্বাচ্ছন্দ্যটাকে মেনটেন করা। সেটা করবার জন্য ইনফ্রাস্ট্রাকচারটা প্রয়োজন, সেটা করবার জন্য নীতি প্রয়োজন। ইট ইজ নট আদার ওয়ে রাউন্ড। সেখানে দাঁড়িয়ে ভারত সরকার তার অগ্রাধিকারগুলো নিয়ে বড্ড কনফিউজ হয়ে রয়েছে, এবং 2024 সালের নির্বাচনে নরেন্দ্র মোদীর আবকি বার 400 পার লক্ষ্য ফেল হওয়ার পর থেকে ভারতবর্ষের ইনস্টিটিউটগুলোকে ধ্বংস করবার এক দূরপনীয় উদ্যোগ দেখা যাচ্ছে। না হলে 5 মাসে কোনো পার্টিগণিতে মহারাষ্ট্রে 40 লাখের বেশি ভোটার অ্যাড হতে পারে না, সেখানে কেউ এসআইআরের দাবি করছে না। শুধুমাত্র দেবেন্দ্র ফডনবিসের বিধানসভাতে 1.25 লাখ না 1.5 লাখের বেশি ভোটার অ্যাড হয়েছে বলে আমরা শুনেছি। সিমিলারলি অরবিন্দ কেজরিওয়াল, এই দিল্লির যে প্রাক্তন মুখ্যমন্ত্রী, তার বিধানসভা থেকে নাকি 80,000 ভোটার বাদ গেছে। এটাকে অ্যাকাউন্টেন্সির ভাষায় কম্পেনসেটরি এফার্ট বলে। আপনারা যারা বিকম পড়েছেন বা অ্যাটলিস্ট অ্যাকাউন্টেন্সি উচ্চ মাধ্যমিকে পড়েছেন, আপনারা জানেন যে ব্যালেন্স শিটের ক্ষেত্রে, মানে ট্রায়াল ব্যালেন্সের ক্ষেত্রে কোন ভুলগুলো ধরা যায় না, তার ভেতরে একটা হচ্ছে কম্পেনসেটরি এফেক্ট, অর্থাৎ বাঁ দিকে আপনি সেই একই রকম ভুল করলেন যেটা ডান দিকে অ্যাড করলেন, তাহলে সেই ভুলটা দিনের শেষে যোগফলটা মিলিয়ে দেবে। দুর্ভাগ্যবশত বানিয়া বিজেপি সেই একই রকম দুর্ভাগ্যজনক এফার্ট ভারতবর্ষের নাগরিকদের সঙ্গে করছে, এবং এই এক্সপেরিমেন্ট একটা অসম্ভব বাজে ফ্র্যাঙ্কেনস্টাইন তৈরি করতে যাচ্ছে। বিজেপি কিন্তু সারা জীবন থাকবে না, কালের নিয়মেই বিজেপি থাকবে না। তখন বিজেপি বিরোধী যে দল শাসনে আসবে, তারা কিন্তু বিজেপির তৈরি করা এই ফ্র্যাঙ্কেনস্টাইনগুলোকে কাজে লাগিয়ে বিজেপির অধিকারগুলো খর্ব করবে, বিজেপির ভোটারদেরকে, বিজেপির সমর্থকদের লিস্ট থেকে বার করে দেবে। তখন কিন্তু কোনো রকম কোনো আবেদন, কোনো রকম কোনো মানবাধিকারের দাবি কেউ শুনবে না, কারণ তখন তাদেরকে বারবার এই ঘটনাগুলো রেফারেন্স দেওয়া হবে। এটা মাথায় রাখবেন। কিন্তু একদিকে যখন আপনারা বলছেন যে ভোট চুরি বন্ধ করো, তখন আরেকদিকে কিন্তু কেন্দ্র সরকার থেকে ইনফ্যাক্ট শুভেন্দু অধিকারী স্পষ্ট বলছেন যে বাংলায় যদি ভোটার তালিকায় সংশোধন হয় তাহলে গুণ মানুষের নাম বাদ যাবে। তো এক্ষেত্রে কিন্তু বিএলওরা চাপে পড়ছে, এবং তারা কার্যত ইসিওর সামনে বিক্ষোভ দেখিয়েছেন, তারা ডেপুটেশন দিয়েছেন, স্পষ্ট অভিযোগ করেছেন যে পরবর্তীকালে তারা কোনো রকম রাজনৈতিক চাপে পড়তে পারে। এই ভীতিটা কিন্তু তাদের মধ্যে তৈরি হচ্ছে। শুভেন্দু অধিকারীর বক্তব্যের উত্তর দেওয়াটা আমার শিক্ষাগত যোগ্যতা এবং রুচিতে বাধে। শুভেন্দু অধিকারী হচ্ছে মরশুমি তৃণমূল বিরোধী। আজকে যখন আমি আর তুমি আলোচনা করছি, তৃণমূল সরকারের বয়স হচ্ছে 14 বছর। তার প্রথম 8 বছর, প্রথম 9 বছর তৃণমূল সরকার যা দুর্নীতি করেছে, সেই দুর্নীতির সব কটাতে এই ভদ্রলোক শুধু অ্যাক্টিভ পার্টিসিপেন্ট ছিলেন না, তিনি ওয়ান অফ দ্য কনস্পিরেটর ছিলেন, ষড়যন্ত্রকারী ছিলেন। তোমাদেরকে দুটো উদাহরণ দিই, আমি তো কংগ্রেসই করি। ভদ্র বলতে খারাপ লাগে, যাই হোক, এই লোকটা 6টা জেলার অবজারভার ছিল, তার ভেতর মালদা মুর্শিদাবাদ ছিল। রাতারাতি মুর্শিদাবাদ জেলা পরিষদ, যেটা কংগ্রেসের জেতা, সেই জেলা পরিষদের
সভাধিপতি, অঞ্চল সভাপতি, এদের সবাইকে পানি কেসে জেলে ঢুকিয়ে তৃণমূলে যোগ দিতে বাধ্য করিয়ে জেলা পরিষদ দখল করিয়েছিল। তখন মনে ছিল না শুভেন্দু অধিকারীর? শুভেন্দু অধিকারী যখন দল ত্যাগ করেছিল, মানে বিজেপিতে গেছিল, তার সেই সময় কয়েকটা বিবৃতি খুঁজে বার করো, তোমাদের আর্কাইভে থাকা উচিত। শুভেন্দু অধিকারী কী বলতো? আমি কিন্তু প্যারাশুট দিয়ে নামা নেতা নই, আমি সিঁড়ি ভেঙে ভেঙে হওয়া নেতা। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যদি, অভিষেক ব্যানার্জি, আমি না, ভাইপো মানে কয়লা চোরকে যদি অঘোষিত নাম্বার 2 না করতো, সেখানে যদি শুভেন্দু অধিকারীকে অঘোষিত নাম্বার 2 করতো, শুভেন্দু অধিকারী দল ত্যাগ করতো না। শুভেন্দু অধিকারী শান্তিগোপাল সেজে 2019 সালে মাথায় ফেস টুপি পরে ইফতারে গিয়ে, গরুর মাংস খেয়েছে কি খায়নি সেটা অন্য ব্যাপার, কিন্তু ইফতারে অংশগ্রহণ শুধু করেনি, সে মানে হাসি মুখে একাধিক ইফতারে গিয়ে অংশগ্রহণ করেছে। আজকে সে গেরুয়া পরে সে হিন্দু হিন্দু ভাই ভাই বলবে এবং সেটা আমাকে বিশ্বাস করতে হবে? তো চিতপুরের সঙ্গও একটা। এবার ওর যে বক্তব্য সেটা হচ্ছে দুগুণ নাম বাদ যাবে, 3 গুণ নাম বাদ যাবে, 4 গুণ নাম বাদ যাবে। সেটা বলার ও কেউ নয়, ওকে সেই সাংবিধানিক অধিকার দেওয়া হয়নি। ও যেটা গর্ধব, ও যেটা বুঝতে পারছে না, নির্বাচন কমিশনের নথি অনুযায়ী রেসিডেন্স সার্টিফিকেট দিলে তোমার 11টা ডকুমেন্টের বাকি 10টা ডকুমেন্ট লাগছে না, ঠিক কি না? নিজ পাড়া নিজ সমাধান বলে মমতা বন্দ্যোপাধ্যায় একটি কর্মসূচি স্টার্ট করেছে। নিজ পাড়া নিজ সমাধানে যদি দেখা যায় কোথাও কোথাও, আমি ধরে নিলাম তর্কের খাতিতে, তৃণমূলপন্থী 100 জনের কাছে 10টা ডকুমেন্ট নেই, আমি দায়িত্ব নিয়ে রেসিডেন্স সার্টিফিকেট দিয়ে দেবো। আমি দেখলাম তৃণমূল বিরোধী 500 জনের কাছে 10টা ডকুমেন্ট নেই, আমি তাকে রেসিডেন্স সার্টিফিকেটটা দেব না। সমস্যাটা হচ্ছে রাজনীতি করতে গেলে একটু পড়াশোনা করতে হয়। শুভেন্দু অধিকারী বলতে শুধু পয়সা বোঝে। সেই পয়সাটা সারদা থেকে শুরু করে, নারদা থেকে শুরু করে, চিটফান্ডের সবগুলো থেকে শুরু করে ও টাকা নিয়েছে। সেটার জাজ্জল্যমান প্রমাণ হচ্ছে এখনও কাঁথি চৌরঙ্গীর মোড়ে, যে কাঁথিতে অধিকারী পরিবারের অঙ্গুলি হেলন ছাড়া গাছের একটা পাতা নড়ে না, একটা দাঁত বের করা স্ট্রাকচার দাঁড়িয়ে আছে, ওটা সারদা ম্যানশন। যারা যারা তোমরা জেলা কভার করতে যাও গিয়ে দেখে এসো। আর নারদায় যে টাকা নিয়েছিল এটা মুরলীধর লেন থেকে, মানে বিজেপির সাবেক অফিস থেকে প্রেস কনফারেন্স করে, তখন বিজেপি করত জয়প্রকাশ মজুমদার সারা বাংলাকে দেখিয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় চোর, মমতা বন্দ্যোপাধ্যায় ভোটার কারচুপি করে, এগুলো আমরা সারা বছর বলে আসি। সেই কারণে আমরা বলেছিলাম এসআইআর করবার আগে সেন্সাসটা করুন। তোমাকে জানতে হবে যে উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন পাশ করবার আগে মাধ্যমিকটা পাশ করতে হয়, মাধ্যমিকটা পাশ করবার আগে অ আ ক খটা জানতে হয়। ইংরেজিতে একটা কথা আছে যে ডোন্ট অ্যাড হর্স বিফোর দ্য কার্ট। ঘোড়ার মানে গাড়ির আগে ঘোড়া জুটতে হয়, ঘোড়ার আগে গাড়ি জুটতে নেই। এবার শুভেন্দু অধিকারীকে এই কথাগুলো বুঝতে গেলে শুভেন্দু অধিকারীকে শিক্ষিত হতে হবে। শুভেন্দু অধিকারী এমন একটা কার্টুন চরিত্র, বিশ্ব যোগ দিবসে সবার সামনে দাঁড়িয়ে আর মোড়া আসন করছে। ওটা একটা, সবাই সব কিছু পারবে আমি এক্সপেক্ট করি না। ওর থলথলে শরীর নিয়ে দরকার কি সব আসন করতে পারতো, ও আর মোড়া আসন করছে। আর তোমরা মিডিয়ারাও সেটা দেখাচ্ছ। ও বুঝতে পারছে ওটা লাফিং স্টক হয়ে যাচ্ছে। এটা আনফর্চুনেট। এবার আমাদের সোসাইটি ডিজার্ভস দিস লিডার। আমাদের ভারতবর্ষের দুর্ভাগ্য যে আমাদের কেন্দ্রে একজন নরেন্দ্র মোদী আছে, বাংলার দুর্ভাগ্য আমার রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় আছে এবং তার বিরোধী হচ্ছে কি শুভেন্দু অধিকারী। অদিতদা একটা খুব ইন্টারেস্টিং কথা বলতেন, সেটা হচ্ছে তাড়াতে গিয়ে হারমাদ, নিয়ে এসেছি উন্মাদ। শুভেন্দু অধিকারীকে দেখে আমার মনে হয় যে হাঁটাতে গিয়ে উন্মাদ, আমরা যেন না নিয়ে আসি জল্লাদ। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প আর যাই হোক শুভেন্দু অধিকারী হতে পারে না। আগামীকাল সুপ্রিম কোর্টে ডিএ মামলা শুনানি। আপনি জানেন যে 25% ডিএ কিন্তু মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট, কিন্তু সেটা কিন্তু এখনো অবধি হয়নি। এবং ডিএর যে অভিযোগ আসছে যে আগামীকাল কিন্তু সুপ্রিম কোর্টে যে শুনানি হবে সেখানে কিন্তু প্রথমেই যে বিষয়টা আসবে সেটা হচ্ছে রাজ্যের কোর্টকে অবমাননা করা। দেখো, রাজ্যের কোর্টকে অবমাননা করবার
একাধিক অভিযোগ তোমাদের মিডিয়ার সুবাদেই আমরা শুনেছিলাম। ফর এক্সাম্পল, ডিএ মামলার আগে এসএসসি মামলার ক্ষেত্রে আমরা শুনেছিলাম আদালত অবমাননা নাকি রাজ্য করেছে। কেন না, এই 26,000 যাদের চাকরি গেছে, যোগ্য অযোগ্য ইত্যাদি, তাদের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোরে দাঁড়িয়ে তিনি বলেছেন আমি যোগ্যদেরও পাশে আছি, আমি অযোগ্যদেরও পাশে আছি। তিনি এটা বলেছিলেন যোগ্যদের বিরুদ্ধে এই যোগ্যদেরকে আবার করে পুনর্মূল্যায়ন করা হবে, অযোগ্যদের আমি অন্য কোনো জায়গাতে রিডিপ্লয় করবো এবং এদেরকে ভাতা দেব। যে ভাতাগুলো দেওয়ার কোনো রকম প্রভিশন সুপ্রিম কোর্টের রায় ছিল না বলে আমরা শুনেছিলাম। সেই আদালত অবমাননার এই মুহূর্তে যখন আমি তোমাকে সাক্ষাৎকার দিচ্ছি, একটু ভাগ্যটা বলে দেবে খারাপ কি লাগে বলো তো? আমি আইনজ্ঞ নই, আমি আইনটা জানি না বলে আমার যখন কোনো আইনি সমস্যা হয়, আমার যারা আইনজ্ঞ বন্ধুবান্ধব আছে আমি তাদের কাছে কনসালটেন্সির জন্য যাই। আমি তথ্য প্রযুক্তিবিদ। যারা রাজনীতিবিদ এবং আইনজ্ঞ, যেমন ধরো তরুণজ্যোতি তিওয়ারি, যেমন ধরো কৌস্তব বাগচি, যেমন ধরো বিকাশ দা, যেমন ধরো ফিরদৌস শামীম, এরা আমার অত্যন্ত ব্যক্তিগত স্তরে পরিচিত মানুষ এবং বন্ধুবান্ধব। তারা মিডিয়ার সামনে যে পরিমাণ আস্ফালন করে শুনলে মনে হবে যে এই সরকারটা এই কালকে পড়ে গেল। এবং আমরা আরজি করের ক্ষেত্রেও শুনেছি। দুর্ভাগ্যবশত তাতে বাজার গরম করা ছাড়া কিচ্ছু হয় না। আজ অবধি আমি অন্তত কোর্টের ক্ষেত্রে যে কোনো একটা সিদ্ধান্তকে অ্যাবসলিউটলি কোয়াশ করে দিয়েছে, দ্যাট ইজ নট অ্যাকসেপ্টেড। তুমি বলো তো, আজকে যখন আমি তুমি আলোচনা করছি, অনুব্রত মণ্ডল বেলে বাইরে রয়েছে। এসএসসি মামলায় পার্থ চ্যাটার্জি এবং তার বান্ধবী বাদ দিয়ে প্রায় সবাই বেল পেয়ে গেছে। আমার বক্তব্য, যারা আইনজ্ঞ কাম রাজনীতিবিদ, তারা হয় আইনটা ঠিকঠাক জানেন না বলে মিডিয়ার সামনে মিথ্যে কথা মানে ভুল বলেন, অথবা আইন জেনেও মানুষকে ভুল প্রভাবিত করবার জন্যে, ভুল প্রমাণিত করবার জন্যে, ভুল পথে চালিত করবার জন্যে মিডিয়ার সামনে ভুল কথা বলেন। একই সঙ্গে তো দুটো সত্যি হতে পারে না। আমি দেখতে চেয়েছিলাম রেশন দুর্নীতি মামলাতে জ্যোতিপ্রিয় মল্লিক সহ কেউ যাতে বেল না পায়। সবাই বাইরে বহাল তবিয়াতে ঘুরে বেড়াচ্ছে। তো করছেটা কি? এটা কি শুধু মিডিয়াতে বাইট দেওয়ার জন্য আছে? আমি উল্টো দিকে থাকা সেই সব মানুষদের কাছে বলছি, আপনারা কিন্তু এই সব আইনজীবীদের কাছে যাওয়ার আগে দয়া করে ভ্যালিডেট করে নেবেন। এদের কথার কোনো দাম অন্তত আমি খুঁজে পাইনি, আপনারা খুঁজে পেলেন, সেটা আপনাদের সিদ্ধান্ত। এরা চ্যানেলের সামনে মিডিয়াতে ঘণ্টাখানেকে একরকম কথা বলে, তারপর যখন কোর্টের রায় বেরোয় তাতে দেখি যে সেখানে কিছু নেই। এবার হ্যাভিং সেড অল দিস থিংস, ডিএ মামলা রাজ্য সরকার ব্যাকফুটে থাকার কথা। ডিএ মামলাতে ডিএ দীর্ঘদিনের সরকারি কর্মীদের অধিকারের ভেতর পড়ে। ডিএ তাদের প্রাপ্য। বিভিন্ন পেনশনার্স, বিভিন্ন মানে কর্মরত এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় হারের থেকে প্রায় 30 থেকে 35% কম ডিএ পান। ইভেন এই 25% বারবার পরে, মানে আগে 56% ছিল, সেটা 25% যদি দেওয়া হয় তাহলে 35% গ্যাপ থাকবে। সেগুলো নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কিছু করার নেই, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ভাঁড়ে মা ভবানী। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই যে নিজ পাড়া নিজ সমাধান করবার জন্যে পাড়া প্রতি কত টাকা বরাদ্দ করেছে বলো তো? 10 লক্ষ টাকা। 80,000 যদি বুথ হয়, একটু হিসেব করে দেখো তো কতটা হয়। 1,10,000 টাকা দুর্গাপুজোকে দিচ্ছে। 1 লক্ষ, আমার বাংলায় কতগুলো দুর্গাপুজো হয় যোগ করে দেখো তো। তোমার 100 টাকা রয়েছে, তুমি 100 টাকা দিয়ে হয় মোচ্ছব করতে পারো অথবা সরকারি কাজ করতে পারো। দুর্ভাগ্যবশত যখন বাজেট সেশনটা হলো, সেই বাজেট সেশনে এগুলো নিয়ে আমরা কেউ আলোচনা করতে, আমরা তো নেই। সেই বাজেট সেশনে তোমাদের যাদের মনে নেই তাদেরকে মনে করিয়ে দিতে চাই। বাজেট সেশনে কী নিয়ে আলোচনা হলো? হুমায়ুন কবির নামক একজন, কি বলবো, অতি সক্রিয় একজন আছেন, তিনি বললেন যে হিন্দুদেরকে আমি কেটে কেটে ভাগীরথীর দলে ভাসিয়ে দেবো, আমি দেখে নেবো কী করে শুভেন্দু অধিকারী জলঙ্গি ক্রস করে। তার পাল্টা শুভেন্দু অধিকারী কি দিলেন? আমি হিন্দুদের একমাত্র বিরোধী দলনেতা,
আমি হিন্দুদের ছাড়া অন্য কারোর কাছে অন্য কারোর দ্বারা নির্বাচিত কিছু নেই ইত্যাদি। কেউ এটা আলোচনা করলো না 2026-এ নির্বাচন হলে এটা আমার শেষ পূর্ণাঙ্গ বাজেট। 100 দিনের কাজ থেকে শুরু করে নিজ ভূমে নিজ গৃহ থেকে শুরু করে জল ধরো জল ভরো প্রকল্প থেকে শুরু করে এমএসএমই থেকে শুরু করে আমার বরাদ্দ কমছে কেন? হাইকোর্টের রায় অনুযায়ী, হাইকোর্টের অবজারভেশন অনুযায়ী, যে কলকাতা সংলগ্ন রাস্তা, আমি জেলার রাস্তা বাদ দিলাম, সেখানে হাইকোর্ট কি বলেছে, আমাদের কি বলবো, সড়ক পরিবহন, সড়কের কোয়ালিটি, ব্রিজের গুণমান বজায় রাখাটা সরকারের ন্যূনতম দায়িত্বের ভেতর পড়ে। আপনারা বিভিন্ন খাতে বিভিন্ন অপচয় করেন, দয়া করে সরকারি ইনফ্রাস্ট্রাকচারগুলো ভালো করুন। এগুলো নিয়ে কেউ আলোচনা করলো না। আজকে চিনার পার্ক অর্থাৎ এয়ারপোর্ট থেকে সেক্টর 5 বা নিউ টাউনে ঢোকবার গেটওয়ে, যেটা আমার তথ্য প্রযুক্তি তালুক, সেটা সামান্য একটু বৃষ্টি হলেই হাঁটু জল হয়ে গিয়ে সেটা ভেনিস হয়ে যাচ্ছে। কেউ সেটা নিয়ে আলোচনা করছে না। এবং সেটা নিয়ে যাদের প্রশ্ন করার কথা, সেই শুভেন্দু অধিকারী, তারা বাজেট অধিবেশনটাতে ওরা হিন্দু মুসলিম ইত্যাদি নিয়ে আলোচনা করতে শুরু করলো। এটা আপত্তির জায়গা। সেই কারণে আমি যেটা শুরুতে বললাম, মমতা বন্দ্যোপাধ্যায় আমার মুখ্যমন্ত্রী, সেটা আমার দুর্ভাগ্য। তার থেকেও বড় দুর্ভাগ্য যে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্যাঁচে ফেলবার জন্যে যে বিরোধী দলনেতার দরকার ছিল তার সেই শিক্ষা এবং যোগ্যতা নেই। এবং শুভেন্দু অধিকারী এমন সেম সাইড গোল করছে যে মমতা বন্দ্যোপাধ্যায় সুবিধা পেয়ে যাচ্ছেন। তাড়াতে গিয়ে হারমাদ নিয়ে এসেছিলাম উন্মাদ, এটা অদিতদা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে। শুভেন্দু অধিকারী সম্বন্ধে সেই একই কথাটাকে একটু পাল্টে বলা যায়, তাড়াতে গিয়ে উন্মাদ যেন না নিয়ে আসি জল্লাদ। এই জল্লাদগুলোকেও আটকাতে হবে, এটা প্রশ্ন। একদিকে যখন রাজ্য বলছে তার ভাড়ার শূন্য, কেন্দ্র সরকারের বঞ্চনা নিয়ে বারবার করে সরব হচ্ছে, তখন আমাদের পাড়া প্রকল্পে 8,000 কোটি টাকা বরাদ্দ, ক্লাবগুলোকে পুজোর অনুদান দেওয়া হচ্ছে 1,10,000 টাকা, তার সঙ্গে ইলেকট্রিসিটি বিলের ছাড়, এটা কিভাবে সম্ভব হতে পারে? দেখো, 8,000 কোটি টাকা প্রকল্প রাজ্য সরকার তার এক্সচেকারের অধিকার বলে সেটা তৈরি করতে পারে। ভারতবর্ষের 7ম শিডিউল অনুযায়ী, যেখানে রাজ্যের আওতায় কি, কেন্দ্রের আওতায় কি এবং কনকারেন্ট লিস্টে কি আছে, সেই অনুযায়ী তোমার পুরসভা, পঞ্চায়েত অর্থাৎ স্থানীয় যে প্রশাসন, আমাদের তো ত্রিস্তরীয় প্রশাসন ভারতবর্ষে, সেখানে স্থানীয় প্রশাসনগুলো সবসময় রাজ্য সরকার তার সিদ্ধান্ত অনুযায়ী তার খরচ করতে পারে, সেটা যে নামেই হোক না কেন। এবার তুমি এই প্রশ্নটা করতে পারো যে সেটা সবসময় মরার সময় রামের নাম কেন করে? অর্থাৎ তুমি 14 বছর ধরে শাসনে রয়েছো, তুমি শাসনে আসবার 1 বছরের ভেতর মমতা বন্দ্যোপাধ্যায় নিজের উক্তি অনুযায়ী তিনি 99% কাজ করে ফেলেছিলেন, তাহলে 1% কাজ বাকি ছিল। তাহলে বাকি 13 বছর ধরে উনি করলেনটা কি, যে সেই 1% কাজটা তো কমপ্লিট হলোই না, উল্টে নিজ পাড়া নিজ সমাধান করতে হচ্ছে। এটা নিশ্চয়ই প্রশ্ন করতে পারো। তুমি এই প্রশ্নটা করতে পারো যে আমার অলরেডি ফিরহাদ হাকিমের নেতৃত্বে বা ফিরহাদ হাকিমের মন্ত্রিত্বে পুর এবং নগর উন্নয়ন মন্ত্রক বলে একটা মন্ত্রক আছে, সেই মন্ত্রকটাকে ঠিকঠাক কাজ করছে না, যে আলাদা করে নিজ পাড়া নিজ সমাধান। কারণ যদি 100% ভাবে আমি দেখি, তুমি যে রাস্তাঘাটের কথাগুলো বলছি, জলের সমস্যা বলছি, লাইটের সমস্যা বলছি, ব্রিজ রক্ষণাবেক্ষণ, এগুলো পুর এবং নগর উন্নয়ন মন্ত্রকের কাছে আছে। ডেঙ্গু মোকাবিলা, জল জমা, এগুলো পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিংয়ের আন্ডারে পড়ে। শিশু এবং নগর কল্যাণ, আমার বক্তব্য, আমার যে ক্যাবিনেটটা আছে, মমতা বন্দ্যোপাধ্যায় তো আমার মুখ্যমন্ত্রী, কিন্তু তিনি তো সবকটার শীর্ষে নন। আমার একজন শশী বাজা আছেন, তিনি হচ্ছেন শিশু এবং মহিলাদের উন্নয়নের জন্য তার একটা দপ্তর আছে। তো তারপরেও আমার এখানে যদি বাল্যবিবাহ হয়ে থাকে, আমার এখানে যদি স্কুল ছুট বেড়ে থাকে, আমার একটা গ্রামোন্নয়ন মন্ত্রক আছে, সেটা খুব ভুল না হলে তার হেড বোধহয় প্রবীর মজুমদার, সেই মন্ত্রকের প্রধান হচ্ছেন প্রবীর মজুমদার। তো তার আওতায় পঞ্চায়েতগুলোতে যদি কাজ না হয়ে থাকে, তাহলে সেই ভদ্রলোককে শোকজ করা উচিত। তোমার যদি সাক্ষাৎকার নিতে বা তোমার যদি সাংবাদিকতা ঠিকঠাক না হয়, তোমার যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে সে তো তোমার অ্যাপ্রেজাল করবে। সে অ্যাপ্রেজাল করে তো হয় তোমায় ইনক্রিমেন্ট বাড়াবে,
হয় তোমার প্রমোশন দেবে অথবা তোমাকে ডিমোশন দেবে। আমার বক্তব্য গত 13 বছর 14 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় করলেনটা কি? মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা জেলায় গিয়ে জেলা শাসকদের নিয়ে যে একটা কি বলবো লাইভ ক্যামেরার মাধ্যমে একটা প্রশাসনিক বৈঠক করেন, যেখানে কার ভুঁড়ি বেড়েছে কার ভুঁড়ি কমেছে এইগুলো নিয়ে আলোচনা করেন। সেখানে দাঁড়িয়ে সমাধান যদি উনি সব করে ফেলতেন তাহলে তো নিজ পড়া নিজ সমাধানের দরকার হতো না। সো ইউ আর রাইট অন দ্যাট ম্যাটার। কিন্তু হ্যাঁ, রাজ্য সরকার 8,000 কোটি টাকা খরচা করতে পারেন, 8,000 কেন 8 লক্ষ কোটি টাকা খরচা করতে পারে, কারণ এটা জনকল্যাণের কাজে। কিন্তু তুমি যে প্রশ্নটা করলে, অর্থাৎ 1,10,000 টাকা করে সব পুজোকে দেওয়া সম্ভব কিনা বা দেওয়া উচিত কিনা, তোমার শুনলে অবাক লাগবে। সেই দিনই যেদিন 1,10,000 টাকা উনি ঘোষণা করছেন নবান্ন থেকে, সেদিনই সকালবেলায় প্রতিদিন খবরের কাগজে কুণাল ঘোষ একটি কলাম লিখেছিলেন। মুখ্যমন্ত্রী ঘোষণা করবার আগে কুণাল ঘোষ ঘোষণা করে দিয়েছিলেন এবছর সরকারি অনুদান 80,000 থেকে বেড়ে 1,00,000 টাকা হবে। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে লেগে গেল যে আমি বলবার আগে আমার ফেউ কি করে আমার হয়েই বক্তব্যটা দিয়ে দিলেন। ওই কারণে 80,000টা যেখানে আমার কথা বিশ্বাস করতে হবে, দেখবে সেটা অলরেডি প্রতিবেদনে লেখা আছে কুণাল ঘোষের নামে, 80,000টা 1,00,000 আছে, উনি সেটাকে বাড়িয়ে ওভারট্রাম্প করে 1,10,000 করে দিলেন। অ্যাজ ইফ মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ফিক্সড ডিপোজিট ভেঙে টাকাগুলো দিচ্ছে, তোমার আমার ট্যাক্সের পয়সা এটা হচ্ছে। এবার এর থেকে বেরোবার দুটো উপায় আছে। কলকাতা সহ সারা বাংলায় একাধিক বড় বড় দুর্গাপুজো আছে, 1,10,000 টাকা তাদের কিছু যায় আসে না। সেই পুজোগুলো ইনসিডেন্টালি বা অ্যাক্সিডেন্টালি তৃণমূল নেতা নেত্রী মন্ত্রীদের পুজো, কিন্তু সব ভোটার তো তৃণমূলের নয়, বা সে যদি তৃণমূলের ভোটারও হয়, তিনি যদি মনে করেন যে এই 1,10,000 টাকা তার অধিকারকে খর্ব করছে, আমি আবেদন করব তোমাদের মাধ্যমে যে আপনারা দরকার পড়লে আপনাদের পাড়ায় হয়তো একটা ভারত সেবাশ্রম সংঘ আছে, একটা রামকৃষ্ণ মিশন আছে, বা হয়তো একটু দূরে অনেক বাড়ির পুজো আছে যেখানে অনুদানগুলো নেই, সেখানে গিয়ে অঞ্জলি দিয়ে আসুন, সেখানে যাত্রামঙ্গল পড়ুন, সেখানে সন্ধি পুজোতে অংশগ্রহণ করুন। কিন্তু যে ক্লাবে আমাদের আবেগের মা দুর্গাকে নিয়ে রাজনীতির ব্যবসা হচ্ছে, সেটা দুপক্ষেই মানে যখন এই 1,10,000 টাকা যে ক্লাব প্রত্যাখ্যান করবে, শুভেন্দু অধিকারী যখন বলছে আমি তাদেরকে অনুদান দেব, সেটাও একই রকম সমালোচনাযোগ্য। সেটাও আমার এখানে বিশ্ব বাংলা পুরস্কার হয়, তাই ওটাকে আটকাবার জন্যে বা ওটাকে খাটো দেখাবার জন্যে রাজ্যপাল যদি 5টা দুর্গাপুজোকে পুরস্কার দেন, যেটা গত বছর সিভি আনন্দ বোস দিয়েছিলেন, সেটাও একই রকম সমালোচনাযোগ্য। মা দুর্গার রাজনীতির জায়গা নয়। ট্র্যাডিশনালি দুর্গাপুজোটা আমরা করে থাকি। তুমি এখান থেকেই ঢিলছোড়া দূরত্বে দেখবে একটা ছোট পুজো, সেই পুজোটা আমরা ছোটোবেলা থেকে করে আসি। আমার যতটুকু পরিচিতি, যতটুকু নাম, সেই সুবাদে একটু স্পন্সর আমরা জোগাড় করি। ইভিন তোমাদের চ্যানেলও আমাদেরকে এগুলো কভার এগুলো করে থাকে। কিন্তু যেটা প্রাথমিক প্রশ্ন, এবং আমরা একটি পয়সা নিই না, আমাদের প্রশ্নটা খুব সিম্পল। সেটা হচ্ছে যে এই কাজগুলো আমরা যখন করি, এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় আসবার আগে থেকে দুর্গাপুজোটা করছি। মমতা বন্দ্যোপাধ্যায় যখন থাকবেন না তখনও দুর্গাপুজো করব। তাহলে 1,10,000 টাকা নিয়ে দুর্গাপুজো করবার এই আছিলাটার দরকার কি বুঝল? শুরু হয়েছিল 20,000 টাকা অনুদান দিয়ে, সেটা বাড়তে 1,10,000 টাকা হলো, এবং আমরা সেটাকে কি সুন্দর একটা অ্যাকসেপ্টেন্সের ভেতর নিয়ে নিলাম। এটা আপত্তির জায়গা। সোমেন মিত্র আজকে বেঁচে নেই। সোমেন মিত্র কলেজ স্কোয়ারে পুজো করতেন। সুব্রত মুখোপাধ্যায় তৃণমূলে যাওয়ার আগে তো কংগ্রেসেরই ছিলেন, একডালিয়া এভারগ্রিন পুজো করতেন। এই পুজোগুলো নিজ গুণেই আমাদের প্রত্যেকের মনে জায়গা করে নিয়েছে। কারোর কোনো অনুদান লাগেনি। অনুদান ছাড়াই মা দুর্গা যুগে যুগে বাংলায় এসছেন, বাংলার শ্রেষ্ঠতম দুর্গাপুজো হয়ে উঠেছে। মমতা বন্দ্যোপাধ্যায় যে কার্নিভাল করেন, একজন ঘোরতর মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী হওয়া সত্ত্বেও সেটাকে আমি আমার রাজ্যের
গত কয়েক বছরে হওয়া ওয়ান অফ দ্য বেস্ট ওয়ার্ক হিসেবে আমি বিশ্বাস করি। হ্যাঁ, আমার রাজ্যকে এইভাবে বিশ্বের দরবারে তুলে ধরবার দরকার আছে। আবার তার পাশাপাশি এটা নিয়েও আমি আপত্তি করি, কার্নিভালে মা দুর্গাকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে নিচু হয়ে পায়ে হাত দিয়ে প্রণাম করাটা সেটা দৃষ্টিকটু। মা দুর্গা থাকলে তার সামনে কারোর সামনে মাথা নত করতে নেই। এই সহজ সাধারণ সহবোধগুলো তৃণমূলের নেতাকর্মীরা শেখেনি, কিন্তু সেটা বড় ব্যাপার না। কিন্তু বড় ব্যাপারটা হচ্ছে যে কিছু জায়গা তো রাজনীতির বাইরে রাখতে হবে। মা দুর্গাকে নিয়েও রাজনীতি করব। আজকে যদি সন্তোষ মিত্র স্কোয়ার অপারেশন সিন্দুর করে, সেটা তার সিদ্ধান্তের ওপর নির্ভর করে। সেটাকে শুধুমাত্র সন্তোষ মিত্র স্কোয়ার দেবু করছে বলে তাকে যদি আমি হ্যারাস করি, সেটা রাজনীতি। এগুলো আটকাতে হবে। আবার আমার যে সবথেকে বড় প্রতিপক্ষ সুজিত বোস, যার বিরুদ্ধে আমি ভোটে দাঁড়াই, সে তার শ্রীভূমিতে মোচ্ছব করবার জন্য ভিআইপি ইজ পার্ট অফ এশিয়ান হাইওয়ে, সেইটাকে যখন তুমি টানা 10 দিন বন্ধ রাখো, সেটা আপত্তির জায়গা। আপত্তির জায়গা দেবীপক্ষ শুরু হওয়ার আগে মা দুর্গার উদ্বোধন হওয়াতে, এগুলো নিয়ে আপত্তির জায়গা। এগুলো আমার আদর্শ, এগুলো আমার আবেগকে নিয়ে ছেলে খেলা, এবং সেগুলোকে আমরা যারা প্রশ্রয় দিচ্ছি, আপনারা যারা উল্টো দিকে আছেন, শুধু মিম বানিয়ে শুধু সমালোচনা করলে তো হবে না। আপনারা এক বছর, আমরা গান্ধীজির দেশের লোক, অসহযোগ এবং বয়কট করাটা আমাদের রক্তে রয়েছে। যে পুজো, সেই পুজো আপনার পাড়ার সব থেকে বিখ্যাত পুজো হতে পারে, আপনার অঞ্চলের বিখ্যাততম পুজো হতে পারে। আপনি যদি জানেন যে সে 1,10,000 টাকা অনুদান নিচ্ছে, যাবেন না দেখতে। টালা প্রত্যয়ের মতো পুজো, যেই মুহূর্তে ভিড় পাতলা হয়ে যাবে, আপনাদের সহযোগিতা ছাড়া সবাইকে নিচু হতে হয়, এটাই নিয়ম। আপনাদের সেই আদর্শটা তো ফেরত আনতে হবে, সেই আবেগটাকে। শুধু শুধু সমালোচনা করলে হবে, কে পাত্তা দেয় এই সমালোচনার? সিদ্ধান্ত নিন যে যে পুজো রাজনীতিকরণ হচ্ছে, 1,10,000 টাকা অনুদান নিচ্ছে, আমি সেই পুজোতে অঞ্জলি দেব না। দরকার হলে ভারত সেবাশ্রমে গিয়ে অঞ্জলি দেবো, দরকার হলে আমি ওই চত্বরে যে একটা যদি বাড়ির পুজো থাকে, আমি ওখানে গিয়ে অঞ্জলি দেবো। গিয়ে আপনারা করুন। দরকার হলে 10 জনে মিলে একটা একচালা বানিয়ে দুর্গা ঠাকুর নিয়ে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।